আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এপ্রিল ৯ আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে এ নিয়ে আপত্তি নেই প্রধান উপদেষ্টারও। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বহুল প্রত্যাশিত বৈঠকে অংশ নিতে স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ আগেই লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। বৈঠক শুরু হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। প্রথমে সবার উপস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে উভয় পক্ষ। পরে একান্তে দীর্ঘ সময় কথা বলেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বৈঠকে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী বছরের এপ্রিল ৯ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন তারেক রহমান। প্রধান উপদেষ্টাও তাতে সায় দেন, তবে এজন্য প্রয়োজন সংস্কার ও বিচার নিয়ে পর্যাপ্ত অগ্রগতি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও জুলাই সনদ হতে হবে ঐকমত্যের ভিত্তিতে। এ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনার প্রয়োজন নেই বলে জানান খসরু। বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানায় উভয় পক্ষ। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, বৃহত্তর স্বার্থে পুরো জাতি যে ঐক্যবদ্ধ হতে পারে তার দৃষ্টান্ত এই বৈঠক। অতীতের ভুল বোঝাবুঝির ভুলে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। আবারও চোখ রাঙাচ্ছে মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি কমিটি গঠন করে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, প্রস্তুত রাখতে হবে হাসপাতালগুলোকেও। সেই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শাকিবুর রহমানের রিপোর্ট।
to create a new virus gathered just 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সে সময়কার সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের 18 মার্চ। করোনার কারণে বৈশ্বিক জরুরি অবস্থা জারির 3 বছর চলার পর 2023 সালের মে মাসে তা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। normally as you breathe, air moves freely. বাংলাদেশে 2024 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার ওমিক্রন ধরনের একটি উপধরন জেন 1A আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত ছড়ানোর কারণে জেন 1A কে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরের মে মাস থেকে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। Cells in your immune system would make এমন যখন পরিস্থিতি, ঠিক সেই সময়ে জনবহুল এলাকায় মানুষের মধ্যে নেই সচেতনতা। ন্যূনতম মাস্ক না ব্যবহারে বাড়তে পারে ঝুঁকি। করোনা এগুলো আমরা পাই নাই, জানি নাই বা শুনিও নাই। করোনার ব্যাপারে সবাই সতর্ক থাকবো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিড নিয়ন্ত্রণে কারিগরি কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালকে আইসিইউ সুবিধা সহ পুরোদমে প্রস্তুত করতে হবে। একটা পরিকল্পনা তৈরি করতে হবে সরকারের, আপৎকালীন পরিকল্পনা। তো সেখানে যে যদি সামান্য হলে কি করব আমরা, মাঝারি হলে কি করব, এবং বড় আকারে যদি সংক্রমণ হয় তাহলে আমরা কি করব। ডিএনসিসি হাসপাতাল যেটা, এইটা প্রস্তুতি একটু নিয়ে রাখা যায়। এছাড়াও দেশ জুড়ে টেস্ট করে কতজন আক্রান্ত তার সংখ্যা বের করে প্রতিকার ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সঠিকভাবে জানি না যে আমাদের দেশে আসলে কত লোক আক্রান্ত। আমাদের যদি এভিডেন্স না থাকে, আমরা শুধু কথার উপরে যদি বলি, তাহলে লোকজন সেটাতে সাড়া দেবে না। কোভিড সাধারণ রোগ নয়, আক্রান্ত হলে মানুষের শরীরে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হয়। destroying the clumps of viruses. শাকিবুর রহমান, RTV, ঢাকা। ইরানের রাজধানী তেহরান ও আশেপাশে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি সহ 2 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলার হুমকি দিয়েছেন। এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাকিব হাসানের রিপোর্ট। ইসরায়েলে হামলার জবাবে 100-র বেশি ড্রোন দিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান। ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে বা প্রতিহত করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে, যা তারা কল্পনাও করতে পারবে না। তবে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এদিকে ইরানে রাতভর চালানো হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি ও 2 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানে আরো হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান ইরানে অব্যাহত রাখব। এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় দাবি করলেও নেতানিয়াহুর পদক্ষেপে সমর্থনের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাকিব হাসান, RTV। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও 159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 124 জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ মৃত্যু। সব মিলিয়ে চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। বান্দরবানের আলীকদমের তৈনো খাল থেকে আরও 1 পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে 2টি লাশ উদ্ধার হলো। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তৈনো খাল থেকে লাশটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার মাতামুহুরী নদীর পাড় থেকে পর্যটকের লাশ উদ্ধার করে। বুধবার আলীকদমের ক্রিস্তং পাহাড় থেকে এবং থানচির লিমান লিবলু পাহাড়ে যাবার পথে 3 পর্যটক নিখোঁজ হন।
এখনও নিখোঁজ রয়েছেন একজন পর্যটক। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দ্বিতীয় বহরে দ্বীপরাষ্ট্রে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বৃহস্পতিবার প্রথম বহরে ইবাদত হোসেন, নাহিদ রানা সহ স্কোয়াডের 10 জন পৌঁছান দেশটিতে। আর শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিরাজ শান্ত সহ দলের বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দেশ ছাড়েন। আগামী 17 তারিখ গলে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট 25 জুন শুরু হবে কলম্বোতে। এরপর 3টি করে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলবে টাইগাররা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।